আসসালামু আলাইকুম। আজকে এমন একটা খবর নিয়ে কথা বলব, যেটা শুনলে ১ম এ আপনার মাথায় প্রশ্ন আসবে, এটা কি সত্যিই সম্ভব? নিউ ইয়র্ক টাইমস, ইসরায়েলের হারেস আর ব্রিটিশ গার্ডিয়ান এই ৩ টি বড় গণমাধ্যম একসাথে দাবি করছে, ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদনিজাদ নাকি মোসাদের এজেন্ট হিসেবে কাজ করছিলেন। যে মানুষটাকে সারা বিশ্ব চিনত ইরানের সবচেয়ে কট্টরপন্থী, সবচেয়ে সাদামাটা জীবনযাপনকারী নেতা হিসেবে, তাকে নিয়ে এখন এই দাবি। আজকের আলোচনায় আমরা দেখব এই দাবির পেছনের কাহিনীটা আসলে কি? এটা কতটুকু বিশ্বাসযোগ্য? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইরান এই মুহূর্তে আমেরিকা ও ইসরায়েলের সাথে যুদ্ধ কেন দীর্ঘায়িত করতে চাইছে? খবর অনুযায়ী মোসাদের সাথে আহমেদনিজাদের যোগাযোগ শুরু হয় ২০২২ সালে। মানে ৪ বছর আগে। বলা হচ্ছে আহমেদনিজাদের নাকি মনে করতেন ইরানের পারমাণবিক কর্মসূচি আর তার ফলে যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এসেছে, সেটা দেশের জন্য মারাত্মক ক্ষতিকর। আর এই চিন্তাটাকে কাজে লাগিয়ে মোসাদ তার সাথে সম্পর্ক তৈরি করে। এরপর বলা হচ্ছে ২০২৪ আর ২০২৫ সালে মোসাদের সাবেক প্রধান ডেভিড ভার্নিয়ার সাথে আহমেদনিজাদের সরাসরি বৈঠক হয় হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে। উপরে এটা ছিল একটা জলবায়ু সম্মেলন। কিন্তু দাবি করা হচ্ছে পুরো আয়োজনটাই নাকি মোসাদের টাকায়, মোসাদের পরিকল্পনায় হয়েছিল। এই পুরো প্রজেক্টের নাম দেয়া হয়েছিল অপারেশন পুশ ইন বুটস। পরিকল্পনা ছিল ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধ শুরু হলে ইরানের বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে আর আহমেদনিজাদকে বসানো হবে অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে, যিনি পারমাণবিক কর্মসূচি বন্ধ করে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবেন। আর সবচেয়ে নাটকীয় অংশটা আসে ২৮শে ফেব্রুয়ারি, যেদিন ইসরায়েল আমেরিকা ইরানে হামলা চালায়। দাবি করা হচ্ছে সেদিন তেহরানে আহমেদনিজাদের বাড়ির আশেপাশে ইসরায়েল বিমান হামলা চালায়, যাতে গৃহবন্দী অবস্থা থেকে তাকে বের করে আনা যায়। মোসাদের এজেন্টরা নাকি তাকে একটা গোপন আস্তানায় নিয়ে যায়। কিন্তু আহমেদনিজাদ নাকি পুরো পরিকল্পনা নিয়ে একটু সন্দেহপ্রবণ হয়ে সেখান থেকে পালিয়ে যান। ফলে পুরো অপারেশন ব্যর্থ হয়। এখন তিনি ইরানে গৃহবন্দী আছেন। বলা হচ্ছে বিপ্লবী গার্ডের গোয়েন্দা শাখা আর তার এই গোপন যোগাযোগ টের পেয়ে তাকে আটক করেছে। শুনতে একদম সিনেমার গল্পের মতো লাগছে, তাই না? এবার আসুন দেখি এই গল্পে কতগুলো ফাঁক-ফোকর আছে। ১ম প্রশ্ন, যদি আহমেদনিজাদ সত্যি এক্সপোস মোসাদ এজেন্ট হন, তাহলে সাধারণত মোসাদ এ ধরনের এজেন্টদের পরিচয় ফাঁস হয়ে গেলে তাদের বাঁচিয়ে রাখে না। কিন্তু এখানে দেখা যাচ্ছে ইরানে উপর সরাসরি হামলার মধ্যে তাকে জীবিত উদ্ধার করা হলো। আর এখন পুরো বিশ্ব গণমাধ্যম তার নাম ফলাও করে প্রচার করছে। এই দুটো জিনিস একসাথে বেশ অস্বাভাবিক। যদি ২০২২ সাল থেকে এই যোগাযোগ থাকে, তাহলে গত ৪ বছর এটা কেন প্রকাশ পেল না? ঠিক এখন এই মুহূর্তে কেন? ৩য় একটা মজার তথ্য আছে এখানে। ২০২৪ সালে তুরস্কের সিএনএন টুরকে দেয়া এক সাক্ষাৎকারে আহমেদনিজাদ নিজেই বলেছিলেন, ইসরায়েলি গুপ্তচর ধরার জন্য ইরান যে গোয়েন্দা ইউনিট তৈরি করেছিল, তার প্রধান নিজেই ছিলেন মোসাদের ডাবল এজেন্ট, যিনি পরে ইসরায়েলে পালিয়ে যান। অর্থাৎ আহমেদনিজাদ নিজে বহু আগে থেকে মোসাদ অনুপ্রবেশের কথা প্রকাশ্যে বলেছেন। এখন প্রশ্ন হলো, এই তথ্যকে কি ঘুরিয়ে তার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে? আর একটা বিকল্প আরেকটা বিকল্প ব্যাখ্যাও আছে। আফগানিস্তান, আমেরিকা আর তালেবানের উদাহরণ, যেমন চরমসূত্র কখনো আলোচনার টেবিলে বসে। হতে পারে আহমেদনিজাদ কোনো সমঝোতার বৈঠকে বসেছিলেন। কিন্তু তার মানে এই না যে তিনি এজেন্ট। আবার এটাও হতে পারে হামলার বিশৃঙ্খলতার মধ্যে ইরানের নিজস্ব গোয়েন্দা সংস্থা তাকে নিরাপদ জায়গায় সরিয়েছিল। আর পরে সেটাকে মোসাদের অপারেশন বলে প্রচার করা হচ্ছে। এখানে একটা বড় সম্ভাবনা হলো এটা একটা তথ্যযুদ্ধের অংশ। গত ২ সপ্তাহে ইরান, ইসরায়েল, আমেরিকার মধ্যে মাঠের যুদ্ধের পাশাপাশি একটা মিডিয়া যুদ্ধ চলছে সমান তালে। ট্রাম্পকে হত্যার চেষ্টার দাবি, ইরানি পত্রিকার হিটলিস্ট প্রকাশ আর এখন আহমেদনিজাদের এ খবর। এই সবকিছুই সে বৃহত্তর পর্যায়ের যুদ্ধের অংশও হতে পারে। উদ্দেশ্য হতে পারে ইরানের ভেতরে বিভ্রান্তি তৈরি করা, অথবা অন্য কোনো ঘটনা থেকে দৃষ্টি সরানো। তাহলে সত্যিটা কি? সত্যি বলতে বাইরে থেকে এই মুহূর্তে নিশ্চিতভাবে বলার কোনো উপায় নেই। যতক্ষণ না আহমেদনিজাদ নিজে মুখ খোলে, ততক্ষণ এটা দাবি আর পাল্টা দাবির মধ্যে ঘুরপাক খাবে। এবার আসি আসল প্রশ্নে। এই মুহূর্তে ইরান আমেরিকার সংঘাত যেভাবে বাড়ছে, তাতে ইরান নিজে থেকে কেন উত্তেজনা বাড়াচ্ছে? মূল চাবিকাঠি হলো হুরমুজ প্রণালী। বিশ্বের একটা বিশাল অংশের তেল সরবরাহ এ পথ দিয়ে যায়। ইরান যত এই প্রণালীর উপর চাপ বাড়াবে, বিশ্ববাজারে তেল গ্যাসের দাম তত বাড়বে। আমেরিকা তত বেশি অর্থনৈতিক চাপে পড়বে। আর আমেরিকার সামনে নির্বাচন যত ঘনিয়ে আসবে, ট্রাম্পের জন্য এই চাপ সামলানো তত কঠিন হবে। তাই ইরানের কৌশলটা অনেক এরকম, তুমি আমার উপর চাপ দিলে আমিও তোমার উপর পাল্টা চাপ তৈরি করব। আর দেখব কে আগে নরম হয়।
এটা ট্রাম্পের নিজের স্টাইলেই খেলা। প্রথমে চাপ তৈরি করো, তারপর নিজের শর্তে সমঝোতায় আনো। এর সাথে যুক্ত হয়েছে হুতিদের ভূমিকা। প্রথমবার হুতিরা সরাসরি সৌদি আরবে হামলা চালিয়েছে। এটা একটা স্পষ্ট বার্তা। মধ্যপ্রাচ্যের যেসব দেশ এ আমেরিকা পক্ষ নিয়ে সরাসরি যুদ্ধে জড়াতে চাইছে, তাদের জন্য পরিণতি কি হতে পারে? বাবেল মানদেব প্রণালীও একই রকম চাপ তৈরির সামর্থ্য আছে হুতিদের। তবে এখানে আসল ঝুঁকিটা লুকিয়ে আছে। তবে এখানে আসল ঝুঁকিটা লুকিয়ে। ইরান যে চাপ তৈরি করছে সেটা যদি নিয়ন্ত্রণের মধ্যে থাকে, মানে শুধু ইরান, আমেরিকা, ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে এটা কৌশলগতভাবে ইরানের জন্য লাভজনক হতে পারে। কিন্তু যদি সৌদি আরব, কাতার, আমিরাতের মতো দেশগুলো সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আর যুদ্ধ সম্পর্কে একটা পূর্ণ সত্য সবসময় মনে রাখা দরকার। যুদ্ধের ১ম গুলিটা আপনি নিজের ইচ্ছায় ছুড়তে পারেন। কিন্তু শেষ পর্যন্ত সে গুলি কার গায়ে গিয়ে লাগবে বা এই যুদ্ধ আর কে জড়িয়ে যাবে, সেটা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে আহমেদনিজাদকে ঘিরে যে নাটকীয় গল্প শোনানো হচ্ছে আর সত্যতা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। আর এটা হতে পারে বৃহত্তর তথ্যযুদ্ধের একটা অংশ। অন্যদিকে ইরান যেভাবে হুরমুজ প্রণালী আর হুতিদের ব্যবহার করে চাপ তৈরি করছে, সেটা একটা হিসেবে কৌশল, কিন্তু ভীষণ ঝুঁকিপূর্ণ একটা খেলা। সেটা যেকোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আপনার কি মনে হয়? আপনি আহমেদ নিজাদের এই গল্প কতটুকু বিশ্বাসযোগ্য? কমেন্ট জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই সংঘাত নিয়ে পরবর্তী আপডেটগুলো মিস না হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।